আজকে তোমাদেরকে খুব সুন্দর একটা কাজিন রিলেটেড লাভ স্টোরি শোনাবো। অনেকেই দেখি কমেন্ট করো আপু হচ্ছে কাজিন রিলেটেড লাভ স্টোরি শোনাও। আসলে গল্প এরকমভাবে না আসলে তো আর বলা যায় না। তো চলো গল্পটা শুরু করি। আমার নাম মিথিলা, আমি পরিবারের ছোট মেয়ে, খুবই আদরের। বাবা মায়ের একমাত্র মেয়ে, যেটাকে বলে, দুই ভাইয়ের এক বোন, আবার পরিবারের ছোট, সব দিক থেকেই খুব আদর ভালোবাসায় বড় হওয়া। কিন্তু আমি ছিলাম একটু চুপচাপ স্বভাবের, কারোর সাথে বেশি কথা বলি না, নিজের মতো করে বাঁচতাম। টিভি দেখা, বসে থাকা, নিজের মতো বই পড়া, এটাই ছিল আমার জীবন সবসময়, ছোটবেলা থেকে। তো এখন যদি আমার বাবার সম্বন্ধে একটু বলি, আমার বাবারা হচ্ছে 5 ভাই, আমার 6টা ফুপু আর 4টা চাচা। মানে আমার বাবাকে নিয়ে 5 ভাই। তো সেখান থেকে আমাদের এত বড় একটা হচ্ছে গোষ্ঠী বা বংশ, যেটাকে বলে, যে আমাদের প্রায়ই হচ্ছে ভাই বোনরা মিলে আমরা প্রায় 30-35 জন ভাই বোন। তো সেখান থেকে আমাদের এত, মানে আমরা কাজিনরাই এত মানুষ যে বাইরের মানুষের আমাদের কোনো ফাংশনে বা কোনো কিছুতে মানে প্রয়োজন হয় না বললেই চলে। আমরা সবাই সবার সাথে খুব ভালো সম্পর্ক, ফুপুদের সাথেও বাবা চাচাদের খুব সুন্দর সম্পর্ক। তো সবার হয় কি যে বড় ফুপুদের ছেলেমেয়েরা আমার চেয়ে অনেক বড়, কারণ আমার বাবা হচ্ছে ভাইদের মধ্যে 3 নাম্বার। তো ওখান থেকে আমার যেই বড় ফুপুরা, 3 ফুপু বড়, সবার বড়, তারপরে হচ্ছে 4 চাচা, তারপরে হচ্ছে আবার আরও 2 ফুপু। তো সেখান থেকে তারা অনেক বড় বড়, তাদের সাথে আমার ওরকমভাবে মিশা হয় না। তবে আমার যে 4 নাম্বার ফুপু, তার হচ্ছে 2 ছেলে 1 মেয়ে, তার মেয়ের নাম হচ্ছে তানিয়া। তো তানিয়ার সাথে আমার বেশ ভালো সম্পর্ক, কারণ হচ্ছে আমরা দুজন সেম ক্লাসে পড়ি। তো পড়াশোনা নিয়ে আমাদের টুকটাক কথা হয়, মেন্টালিটিও ম্যাচ হয়, মানে সব কিছু খুব সুন্দর। তো আমাদের বাসা থেকে আমার ফুপুর বাসার দূরত্ব হচ্ছে 1 ঘন্টার, ফুপুর যেখানে বিয়ে হয়েছে। তো সেই কারণে হয় কি, যেদিনই হচ্ছে স্কুল বন্ধ থাকলে আমি হয়তো ফুপুদের বাড়িতে চলে যাই, নয়তো আমার ফুপাতো বোন আমাদের বাড়িতে চলে আসে, মানে তানি আমাদের বাড়িতে চলে আসে। তো ওর সাথে আমার খুব ভালো সম্পর্ক। তো আমার মা আবার ততটা পছন্দ করে না আমার এই ফুপুকে, আর ফুপুদের বাসায় যে আমি যাই আসি এটাও আমার মায়ের পছন্দ না। তো সেই জায়গা থেকে হচ্ছে ততটা আমাকে যেতে দেয় না। কিন্তু তানিয়া আসলে আবার মা কিছু বলে না, ওকে খুব আদর করে, ও আমার মাকে বেশ পছন্দ করে। কিন্তু আমাকে হচ্ছে আমার ফুপুর বাড়িতে যেতে দেওয়াটা মা পছন্দ করে না, যে মেয়ে বড় হয়ে গেছে, কেন হচ্ছে কোথাও যাবে। তো বাবাও কিছু বলে না মাকে, ঠিক আছে, একটা মেয়ে, অনেক কনসার্ন মেয়েকে নিয়ে। তো এভাবেই হচ্ছে ছোটবেলা থেকে বড় হইতেছিলাম। আর আসা যাওয়ার ব্যাপারটা শুধুমাত্র একটা ফুপুর বাসায় খুব বেশি যাইতাম আসতাম, এছাড়া মা যেখানে যাইতো সেখানে যাইতাম, এছাড়া আর যাওয়া হতো না কারো বাসায়। তো আমার ফুপুর হচ্ছে 2টা ছেলে, রনি আর রাজীব। তো রনি ভাই হচ্ছে ঢাকাতে থাকে, উনি ঢাকায় পড়াশোনা করে, পাশাপাশি টুকটাক চাকরি করে। আর যে রাজীব ভাই, সে হচ্ছে ইন্টারে পড়তেছে। তখন আমি হচ্ছে, এটা 2007 সালের ঘটনা, ওই সময়টাতে আমি পড়ি হচ্ছে ক্লাস 9-এ। তো আমি ফুপুদের বাসায় তো এত বেড়াতে যাই, অনেক বছর হয়ে গেছে আমি রনি ভাইকে দেখি না। তো তখন আমাদের ফোনও হচ্ছে এতটা তো ছিল না, বাটন ফোনও ছিল না আমাদের কাছে। বাসায় ফোন ছিল মা বাবার কাছে, কিন্তু আমাদের কাছে কখনো বাটন ফোন ছিল না। প্রয়োজন ছাড়া কখনো ফোনের কথা তো মাথায় আসে না। টিভি দেখতাম, কিন্তু কম্পিউটার ছিল বাসায়। তো তখন হচ্ছে আমি একদিন ফুপুদের বাসায় গেলাম বিকেলবেলা, মাকে খুব কান্না করতে করতে মার সাথে, যে আমি একটু যাবো। তো মা আমাকে দিয়ে, আমার বড় ভাইকে দিয়ে পাঠাইলো, ভাই আমাকে দিয়ে আসলো ফুপুদের বাসায়। ওই দিনই বৃহস্পতিবার ছিল, যেহেতু শুক্রবার বন্ধ, ফুপিদের বাসায় থেকে চলে আসবো। তো ওই দিন রাতে আমার যে বড় ফুপাতো ভাই রনি ভাই, রাজীব ভাইয়ের সাথে অনেক দেখা হয়, সে আমাদের বাসায় অনেক আসে, কিন্তু রনি ভাইকে আমাদের বাসায় আমি কবে দেখছি আমার ঠিক মনে নেই। আর আগে তো এমন চিকন চাকন শুকনা ছিল, খেয়াল আছে যে এই লোকের এরকম চেহারার, বাট এর বাইরে আর কিছু বলতে পারি না। যাই হোক, তো রাতের বেলা আমরা হচ্ছে ফুপুদের বাসায় গেলাম, আড্ডা টাড্ডা দিয়ে ঘুমাইলাম। তো রনি ভাই যেহেতু ঢাকা থেকে আসে, সে তার কাজ শেষ করে রওনা দিতে তার প্রায় 8টা-9টা বেজে, সে 12টা-1টা বাজে বাসায় আসে। তো আমি আমার ফুপাতো বোনের ঘরে ঘুমায় আসি, ওর সাথে খাওয়া দাওয়া করে ওখানে ঘুমায়, আমরা আড্ডা টাড্ডা দিয়ে, রাজীব ভাই, আমরা সবাই, ওর যে চাচাতো বোন, আমার ফুপাতো বোনের যে চাচাতো বোন, ও আসছে, আমরা 3জন একসাথে ঘুমাইছি, সারা রাত গল্প করছি। কিন্তু যে রাজীব ভাই বাসায় আসছে বা তার সাথে রনি ভাই বাসায় আসছে বা তার সাথে কথাবার্তা বলবো, এরকম কিছু মানে ছিলই না মাথায় তখন, আর আমি তাকে ভুলেই গেছি। তো ওদিন রাত্রের বেলা হচ্ছে তো অনেক আড্ডা টাড্ডা দিয়ে, তো রাতে হচ্ছে আমি অন্য কোথাও গেলে আমার তেমন একটা ঘুম হয় না, নিজের ঘরটা ছাড়া। তারপর ওই যে আড্ডা দেওয়ার জন্য যাই। তো খুব সকালে আমার ঘুম ভেঙে যায়, খুব সকালে বলতে একেবারে 7টার দিকে আমার ঘুম ভাঙে। তো আমার ফুপুদের বাড়িটা হচ্ছে একতলা, হ্যাঁ, একতলা বিল্ডিং। তো সেখানে আমি ছাদে যাই, বাইরে উঠান আছে, বাট আমি ছাদে যাওয়ার পরে দেখতেছি কি, যে একটা লোক 3/4 একটা প্যান্ট পরনে, খালি গায়ে, সে হচ্ছে গাছ থেকে আম পাড়তেছে, ছাদের সাথে লাগানো একেবারে আমের সিজন, তখন হচ্ছে কাঁচা আম মাত্র একটু বড় হয়েছে।
তো সে হচ্ছে আম পাড়তেছে। তো আমি তো তাকে চিনি না, আর আমি এবারে সবাইকে চিনি মোটামুটি, কারণ আমার ফুফাতো বোনের যে চাচাতো ভাই ওনারাও ঢাকাতে থাকে, বাড়িতে ওইরকম থাকে না, ওনাদের আমি চিনি, ওনাদেরকে আমি অনেকবার দেখছি। তো আমি না এরকম করে উকি ঝুঁকি দেখতেছিলাম যে এ বেটাকে এখানে কি করতেছে। তো এদিক থেকে ওদিক থেকে তাকাইতে তাকাইতে তখন দেখি যে হচ্ছে একটা লোক। আমি বললাম, আপনি এখানে আম চুরি করতেছেন কেন? দাঁড়ান, আমি ফুপুরে বলতেছি। বলে আমি দৌড়ে নিচে চলে আসছি। এসে আমি ফুপুরে বলতেছি, ফুপু দেখা যাও, একটা ছেলে উঠা দেখো যে গাছের সব আম পায়রা নিয়ে যেতেছে। তো ফুপুও মনে করছে যে সত্যি, কারণ ফুপুদের বাড়িটা এরকম ছিল যে ওনাদের যে সিঁড়িটা ছিল সেটা ছিল বাইরের দিকে, হ্যাঁ, ঘরের মেন দরজা লাগানো ভেতর দিক, বাইরে দিয়ে সিঁড়ি দিয়ে তারপরে হচ্ছে উপরে উঠতে হইতো। তো সেখান থেকে হচ্ছে ছাদে যাওয়ার জন্য সিঁড়িটা তো বাইরে। তো ফুপু ভাবছে যে মেন গেট তো খোলাই থাকে সবসময়, মনে হয় সত্যি কেউ চুরি টুরি করতেছে। ফুপু আমার সাথে দৌড়ে ছাদে গেছে। ছাদে যাওয়ার পরে আম পেড়ে তো নিচে জমাইতেছে। তো জিজ্ঞেস করতেছে ফুপি সে ঢাকা নিয়ে যাবে এই আম, সেজন্য সে পারতেছে, তার ফ্রেন্ডদের নিয়ে খাওয়াবে তাদের গাছের আম। তো ফুপি গিয়ে বলতেছে কই, তো ওনাকে দেখাইছে, বলতেছে হ্যাঁ হ্যাঁ তুই রনিকে চিনিস না। এখন আমি এত লজ্জা পাইছি, তাদের বাড়ির গাছ, তাদের আম, আমি তাকে চোর বলে দিলাম। তো মাকে আমি থাকতে থাকতেই ওখানে জিজ্ঞেস করতেছে সে, এটা কে মা? তখন বলল যে তোর জহির মামার মেয়ে মিথিলা, তুই চিনিস না ওকে? তখন গিয়ে উনি আমার দিকে এক নজর একটু মানে তাকাইলো এমনভাবে, আমার পা থেকে মাথা অব্দি আমাকে দেখলো। তখন সে আমাকে বলে কি, এইরকম বাঁশের মতো লম্বা হইতেছে শুধু, বুদ্ধি তো মাথায় এক ফোঁটাও নেই, এটুকু বলে সে চলে গেল। তো আমার এটা বেশ খারাপ লাগলো, আমি হচ্ছে এখানে বুদ্ধির কি আছে চিনতে পারিনি, হইতেই পারে এরকম। তো এভাবে হচ্ছে নিচে চলে আসলাম। তো দুপুরে খাওয়া দাওয়া করে, আমারও শনিবারে ক্লাস আছে, আমিও শনিবার হচ্ছে শুক্রবার বিকেলে বাড়িতে চলে যাব। মা ফোন অলরেডি করে ফেলছে, আর রনি ভাই হচ্ছে ঢাকা চলে যাবে। তো ফুপি বললো কি যে তুই তো হচ্ছে ওকে একটু ওই রাস্তাটা নামাই দিয়ে যাইস, বাকিটা ও হেঁটে চলে যাবে, আর না হলে একটা রিক্সা নিয়ে দিস। না, ঢাকা যাওয়ার পথেই হচ্ছে উনি আবার রিক্সা দিয়ে যে বাস স্ট্যান্ডে যাবে, বাস স্ট্যান্ডের একটু আগেই হচ্ছে আমাদের বাসা। তো সে বলতেছে আমি পারবো না, তুমি নিয়ে দিয়ে আসো তোমার ভাতিজিকে। তখন আমিও কিছু বলি নাই। তো ফুপি অনেকবার বলার পরে সে বলছে আচ্ছা ঠিক আছে চল তাড়াতাড়ি। তো আমি তার সাথে বের হয়েছি। বের হওয়ার পরে সারা রিক্সায় একদম মেরে বসেছিল, কোনো কথাবার্তা কিচ্ছু বলে নাই। বেশ কিছুক্ষণ পরে, আধ ঘন্টার রাস্তা চলে গেছে, তখন সে আমাকে বলতেছে যে কিরে তুই কি কার সাথে প্রেম করিস? আমি বেশ অবাক হইলাম, এমন প্রশ্ন তো আজ পর্যন্ত আমাকে কেউ করে নাই। আমি বললাম হ্যাঁ করি, আন্দাজে। প্রেম করি সেই বয়সে? আমি আর কিছু বলতে পারিনি, মানে হ্যাঁ করি কেন বলছি সেটাও বলতে পারি না। তো সেও আর বেশি কিছু বলে না, আমি চুপ করে আসি যে কেমন লোক, আমাকে কথা নেই বার্তা নেই, তুই কাউর সাথে প্রেম করি সেটা একটা জিজ্ঞেস করার কথা হইলো। তারপরে সে আমাকে আর রাস্তায় নামাই দিল না, সে একদম আমাকে আমাদের বাসায় নিয়ে দিয়ে আসলো। তো মা, আমার বাবা এতদিন পর হচ্ছে তার ভাগনাকে দেখছে, কত আদর টাদর করে বাসায় মা খাওয়ার জন্য অনেক জোরাজোরি করলো, কিন্তু সে আর খাইলো না। তার কাছে আমার বাবার নাম্বার অবধি নাই। তখন সে আমার বাবার ফোন নাম্বারটা আমার বাবার কাছ থেকে নিল, নিয়ে এসে চলে গেল। চলে যাওয়ার পরে আর হচ্ছে কোনো খোঁজ খবর তো আর তার আমি জানি না, তাকে নিয়ে আমার ভাবার তো সময়ও নাই। তো প্রায় 6-7 মাস পরে আমরা হচ্ছে ক্লাস 10-এ উঠলাম। ক্লাস 10-এ ওঠার পরে আমাদের বাসায় একদিন হচ্ছে আমার ওই ফুপাতো বোন ও আসছে। তো আমরা দুজন হচ্ছে, আমার বড় ভাইয়ারও হচ্ছে একটা কম্পিউটার ছিল, তো ওখানে মাঝে মাঝে আমরা গান শুনতাম, ভিডিও দেখতাম। তো আমি বসে বসে ওখানে দেখতেছি, তখন ও আমাকে বলতেছে যে আমাকে রনি ভাই জানিস একটু ধরতে দেয় না তার কম্পিউটারটা, তার রুমটা একদম তালা মেরে রেখে যায়, মা হচ্ছে আসলে খোলে, না হলে একটু ধরতে দেয় না। তা আমি বলি যে আমি তোকে শিখাই দিব না, তুই চললে তোদের বাসায় যখন যাবো না তখন ফুপুর থেকে বলবি চাবি নিয়ে আমি তোকে শিখাই দিব। যেদিন আমার ফুপাতো বোন আমাদের বাসায় আসলো, ওই দিন সন্ধ্যাবেলা রনি ভাই আমাদের বাসায় আসছে। সে তো গত 5-6 বছর তাকে আমি দেখি নাই কোনো দিন, 6-7 বছরে। এখন সে আমাদের বাসায় আসছে, ঠিক আছে আসতেই পারে, এটাও খুব স্বাভাবিক। তো এসে আমার ফুপাতো বোনকে বলতেছে চল মা তোকে বাসায় যেতে বলছে। এখন ওনার তো একটা উসিলা প্রয়োজন ছিল, এখানে বসে উনি কী বলবে, অযথা তো সে জীবনে বাড়িতে আসে নাই। তো এসে তখন বাবা খুব জোর করতেছে যে না আসছো এতদিন পরে থাকো, আর রাতটা থাকো, তারপরে হচ্ছে সকালে ওকে নিয়ে চলে যায়, নাহলে তোমার মারে আসতে বলবো না, কালকে থাকো, অনেকদিন ধরে আসো না। তো খুব জোরাজোরিতে তাকে একদম মানে জামাই আদর করে রেখে দিল আমার বাবা, যে যেতে দেওয়া হবে না তাকে, সে থাকুক। তো থাকলো। থাকার পরে তো এখন ছোটোবেলায় সে এখানে আসতো, মার সাথে কথাবার্তা, মানে সব মামিরাই মোটামুটি, আমার তো দাদার বাড়িতেই সবার ভাগ করা, এক উঠানেই হচ্ছে আমাদের 3 চাচারা থাকি, পাশের বাড়িতে আবার 2 চাচা থাকে। তো সবাই মিলেমিশে হচ্ছে তাকে খুব আদর করতেছে, যেটা আমার খুব বিরক্ত লাগতেছে। তো রাতে আমরা এরকম উঠানে বসে আছি, তখন সে আমাকে আবার জিজ্ঞেস করলো তুই কি সত্যি কার সাথে প্রেম করিস?
তো এখন আর আমার মিথ্যা বলতে ইচ্ছে হলো। আমি বলি না, প্রেম করবো কেন, আপনি কী কথা জিজ্ঞেস করেন বারবার, আপনার আর কোনো কথা নেই? আচ্ছা না, এমনিতেই এত বড় হয়ে গেছিস তুই, এত লম্বা হয়েছিস কীভাবে? আমি বলি যে আমি অনেক খাওয়া দাওয়া করি, ছোটোবেলা থেকে অনেক দুধ ডিম খাই, তো এই জন্য লম্বা হয়ে গেছে। এটা ছিল তার সাথে আমার দ্বিতীয় মিটিং এবং দ্বিতীয় কথা, এতটুকুই। তো বলে তোর কাছে ফোন আছে? আমি বলি না তো। ঠিক আছে, ফোন টোন চালাবি না একদম, কারোর সাথে কথা টথা বলবি না, প্রেম করা যাবে না কিন্তু কারোর সাথে। ঠিক আছে, ভাই বড় ভাই শাসন করতেছে। এরকমভাবে আমার এসএসসি পরীক্ষা শেষ হলো। এসএসসি পরীক্ষা শেষ হওয়ার পরে তো আমার এসএসসি পরীক্ষার মাঝে হচ্ছে আমার জন্মদিন ছিল। আমার জন্মদিনের মধ্যে তানিয়া আমাকে একটা গিফট দিল। ও বড় জোর আমাকে 400-500 টাকার একটা গিফট দিতে পারে, বা ওই সময়টাতে 2009 সালে 400-500 টাকার গিফটও অনেক কিছু ছিল একটা স্কুল পড়ুয়া একটা মেয়ের কাছে। তো সেখান থেকে আমাকে খুব এক্সপেন্সিভ একটা গিফট ও হচ্ছে দিল, যেটা আমার খুব অবাকই লাগলো যে ও আমাকে এত দামের গিফট দিল। তো ঠিক আছে, খুশি হইলাম খুব, আমার জন্মদিন উপলক্ষেও আমাকে এত ভালো একটা গিফট দিছে। তো এরপরে কলেজে ভর্তি হইলাম। কলেজে ভর্তি হওয়ার পরে আমাকে একটা ছেলে খুব ডিস্টার্ব করতেছে। তো আমারও এরকম ইচ্ছা ছিল না প্রেম করার, কারণ আমার বাবার সবসময় ইচ্ছা ছিল আমি বড় হয়ে লয়ার হব। তো সেই জায়গা থেকে আমি হচ্ছে খুব পড়াশোনা করতেছিলাম যে আমাকে ভালো রেজাল্ট করতে হবে, খুব পড়তে হবে, এগুলো নিয়ে ভাবলে চলবে না। তো ছেলেটা আমাকে বেশ ডিস্টার্ব করতেছে। তো একদিন ছেলেটা একদম রাস্তার মধ্যে আমার হাত ধরে ফেলে এবং খুব সিন ক্রিয়েট হয়। তখন তানিয়া বলে কি যে হচ্ছে আমাদের কলেজটা ছিল আবার তানিয়াদের এলাকার ওই দিকটাতেই। তো ও বলে যে যদি হচ্ছে বড় ভাইকে একদিন বলবো না, এমন ধোলাই দিবে জীবন আর এদিকে আসবো না। তো আমি আর হচ্ছে এটা ভাবি না যে ও কেন হচ্ছে ওর বড় ভাইকে বলবে যে আমাকে কেউ ডিস্টার্ব করতেছে। আমি তো আমার বড় ভাইকে বলতে পারি, আমার ভাই তো বাসায় থাকে। তো এভাবে কাউকে কিছু বলি নাই। 2-3 দিন পর থেকে দেখি ছেলেটা হচ্ছে আমাকে আর ডিস্টার্ব করে না। তো আমি আবার এটা তানিয়াকে বলতেছে যে কিরে কই গেল এই ছেলেটা, তো এত ভালো হয়ে গেল কীভাবে? তখন তানিয়া আমাকে বলতেছে বড় ভাই যেই ঠেডানি দিছে ওই দিন ধরে রাস্তায়, জীবনে আর তোর সামনে আসার সাহস পাইব? তো আমি এখন বেশ অবাক হইলাম যে তোর বড় ভাই কেন হচ্ছে বলছে। আমি তো বলতে পারতাম, তুই তোর ভাইকে কেন বলছিস? বলে আমি বলি নাই, ভাই তো বলছে তোর খোঁজ খবর নিয়ে আমাকে বলতে, তুই যাতে কারোর সাথে প্রেম না করিস, তোকে দেখে রাখতে। আমি বলি কেন, তোর ভাই কেন বলছে আমাকে দেখে রাখতে? তাহলে জানি না, বলছে তুই যাতে কারোর সাথে প্রেম না করিস, আমাকে দেখে রাখতে, সেটার জন্য আমাকে ঘুষ দেয় ভাই, মাসে মাসে এসে আমাকে টাকা দিয়ে যায় তোর খোঁজ খবর দেওয়ার জন্য। তো আমি ওর সাথে হইলো দুষ্টামি করলাম, চলে আসলাম বাসায়। তো আমার না বাসায় আসার পর একটা টেনশন হচ্ছে, এই লোক কেন আমার খোঁজ খবর নিতে বলছে? তো সে আমাকে পছন্দ করতে পারে, যদি করে তাহলে বলতে পারে। সে দেখতে মোটামুটি ছিল, আহামরি ওইরকম সুন্দর না বা খুব যে স্মার্ট এরকমও ছিল না। তো আমার তাকে নিয়ে মানে থাকে না যে প্রেমে পড়ে যাওয়ার যে ব্যাপারটা, সেটা একদম ছিল না। ঠিক আছে, তো আমি ভাবতে থাকি যে কেন হচ্ছে সে আমাকে আসলো, এই ছেলেটাকে মারলো। এর মাঝে ঈদ চলে আসে। ঈদের মধ্যে সবার জন্য তাদের বাসা থেকে প্রথমবারের মতো, সাধারণত তো আমার বাবারাই ফুপুদের জন্য কেনাকাটা করে ঈদে পাঠায়, ফুপুদের বাসা থেকে আমাদের জন্য কমে আসে জিনিসপত্র, আসে আমাকে মাঝে মাঝে দেয় কিছু না কিছু। তো এই বছর দেখলাম সবার জন্য কেনাকাটা করে আমার ফুপু পাঠাইছে। আর আমার জন্য স্পেশালি 3টা 3 পিস পাঠাইছে আমার ফুপু, যেটাতে বেশ হচ্ছে আমি অবাক হইলাম, বাবারে জীবনে একটা 3 পিস পাই না, এখন 3টা 3 পিস দিয়ে দিল আমার ফুপু। কিন্তু আসলে আমার ফুপু এগুলো কিছুই জানে না, তার বড় ছেলে এসে তার মান নাম করে এগুলো দিয়ে গেছে এবং বলছে সেখানে। তো আমাকে বলতেছে কি যে তুই হচ্ছে ফোন ইউজ করবি, ফোন ইউজ করিস না কেন, কলেজে উঠছিস ফোন দিতে বলতে পারিস না চাচারে, মামারে? তো আমি বলি যে বাবা মনে হইলে দিবে, আমি ফোন দিয়ে কী করবো, যাই আর আসি, বড় ভাইয়া দিয়ে আসে, আবার আয়সা পড়ে একা, ফোন কিন একটা। তো ওনার এই বলার পরে আমার মনে হলো হ্যাঁ, সব বান্ধবীদের কাছে তো বাটন ফোন তো ততদিনে সবার কাছে আসছে, 2009 সাল, তো আমার কাছে কেন হচ্ছে নাই? তো বাবাকে খুব বলতে বলতে বড় ভাই তার একটা ইউজড ফোন ছিল, সেটা আমাকে দিয়ে দিল। তো ফোন নেওয়ার পরে তো আমার আর কেউ নেই, আমি তানিয়াকে নাম্বারটা দিলাম, সে সুর করে নাম্বারটা তার ভাইকে দিয়ে দিল। তো রাত্রের বেলা যেদিন ফোন নিছি, তারপর দিন রাত্রের বেলা আমার কাছে ফোন আসছে। এটা ছিল হচ্ছে ঈদের 2 দিন পরে, তখন সব কিছু বন্ধ। ফোন দিয়ে তখন সে রাত্রের বেলা অপরিচিত, আমি তো 2-3 বার ফোন বাজছে, আল্লাহ আমার ফোনে অপরিচিত কে ফোন দিতেছে। তারপরে রিসিভ করছি, কানে দিলাম, সালাম দিলাম। সালাম দেওয়ার পরে বলতেছে তুই ফোন পালি কোথায়? আমি বলি বড় ভাইয়ের ফোন ছিল, দিছে। আপনি কে? আমার গলার স্বরটাও তুই চিনিস না? আপনার গলার স্বরটা কি আমার চেনার কথা ছিল? তো বলতেছে যে আমি রনি। ও আচ্ছা। তো তখন তার সাথে অনেক কথা হইলো, সে অনেক কিছু বললো, ছোটোবেলার এটা সেটা।
তো হয় না যে বড় সমবয়সীদের সাথে তো কথা হয়, সে যেহেতু এতটা বড় ছিল আমার চেয়ে, তার সাথে ওরকমভাবে বসা বা কথাবার্তা বলা কখনোই ওরকমভাবে হয় নাই। তো অনেক কিছুই ওখান থেকে টুকটাক একটু আমাদের কথা বলা শুরু হইলো। তো আমার মা তো প্রথম থেকেই বললাম আমার এই ফুপুকে একদম পছন্দ করে না, কারণ আমার ফুপু একটু হচ্ছে উচিত কথা বলে বা খোঁচামারা কথা বলা, ঝগড়া লাগে, এগুলো করে। এ বাড়িতে আসলে একটু ঝামেলা করে, দাদি থাকতে একটু বেশি করতো, এখন একটু কম করে। তো সে জায়গা থেকে আমার মাথায় এটা ছিল যে এই বাড়িতে আমার বিয়ে জীবনও হবে না, এই বেটার সাথে প্রেম করে আমার কোনো লাভ নেই। তো এরপরে আমি কলেজে পড়াকালীন সময় আমার জন্য বিয়ের প্রস্তাব আসলো। তো আমার সাথে মানে সারাদিন কি হয় না হয় সব কিছু তো আমি তানিয়াকে বলি, ওর ভাইয়ের সাথে আমার কথা হচ্ছে, কিন্তু সে আমাকে এমন বলে নাই যে আমি তোমাকে ভালোবাসি, তোমার জন্য মরে যাচ্ছি, কিছুই না। জাস্ট কথা হয়, সে সারাদিন কী করে এটা বলে, আমিও বলি। তো আমি একা আমার রুমে ঘুমাই, কথা বলি, মাও কিছু বলে না, কলেজে পড়ি তো এখন, বড় হয়েছি না। তো এভাবে চলতে থাকলে তো আমাকে দেখতে আসছে তারা, দেখে তাদের পছন্দ হয়েছে, ছেলেটা আমাকে 5,000 টাকা দিয়ে গেছে। আমি তানিয়াকে বলতেছি চল তোকে রেস্টুরেন্টে খাওয়াবো, 5,000 টাকা দিয়ে গেছে। সে তো তার ভাইকে বলে দিছে, তার ভাই ঢাকা থেকে আমাদের বাসায় চলে আসছে। এখন আমাদের বাসায় এসে সে আমাকে জিজ্ঞেস করতেছে যে তুই হচ্ছে কেন ছেলেদের দেখতে আসছে, দেখা দিছিস কেন, মানে দেখতে দিছিস কেন? ও মামা বাবা বলছে যাইতে সামনে যাব না, না তোর না বলছে কারোর সাথে প্রেম করা যাবে না, তো প্রেম না করলে কি তুই বিয়ে করতে পারবি কাউকে? আমি বলি না, আমি তো জানি না, মা বাবা বলছে এই জন্য দেখা করতে গেছে। তা আপনার সমস্যা কি? আমি হচ্ছে বিয়ে করি, যা যা খুশি তা করি, আপনি বলতে আসছেন কেন? আমার অনেক সমস্যা, খবরদার তুই ইন্টার পরীক্ষা দে, আমি আগে চাকরিটা পাই, তারপরে হচ্ছে তোকে আমি বিয়ে করব। ডাইরেক্ট হচ্ছে তোকে আমি বিয়ে করব চাকরি পেয়ে। আমি কী বলেন আপনি এইসব কথাবার্তা? আমার মা মরে গেল, আপনাদের বাড়িতে আমাকে জীবনে বিয়ে দেবে না, বলে সেই ব্যবস্থা আমি করে নেব, বিয়ে না দিলে বাড়ি থেকে উঠাই নিয়ে যাব। আচ্ছা দেখবো নি। তো এগুলো বলে সে চলে গেল। এরপরে দেখলাম কি ওই ছেলেদের বাসা থেকে তার তো পছন্দ হয়েছে, বিধায় আমাকে 5,000 টাকা দিয়ে গেছে, বাড়িতে গিয়ে বলছে, ফোন দিয়ে যে সবার পছন্দ হয়েছে। তো এখন আর তাদের বাড়ি থেকে কোনো কথাবার্তা কোনো কিছু নাই। মা বেশ মন খারাপ করলো, ছেলে হচ্ছে ইউরোপে সেটেল ছিল, বিয়ে করে বউ নিয়ে যাবে। ছেলে না একটু বয়স্ক ছিল লোকটা, কিন্তু আমার বাবা মায়ের বেশ পছন্দ হয়েছে। বাবা যদিও একটু চাইছে, বলছে যে বিয়ের পরে পড়াশোনা করাইতে হবে হ্যান ত্যান, বাট মা কিছুই বলেনি। যাই হোক, তো ওখান থেকে এভাবে হচ্ছে আমার প্রথম দেখতে আসা বা বিয়েটা হলো না। এরপরে দেখলাম আমার 4-5টা বিয়ের ঘর আসতেছে, দেখতেছে, পছন্দ হইতেছে জানানোর পরে, আর আমার বিয়ে হইতেছে না। এখন কেন বিয়ে হইতেছে না সেটা একটু একটু আমিও আন্দাজ করতে পারতেছিলাম। তো একদিন আমি এরকম কলেজ যাই, কলেজের বাইরে আমি দেখি যে সে দাঁড়ায় আছে একটা অনেকগুলো গোলাপ ফুল নিয়ে আমার জন্য দাঁড়ায় আছে। বের হওয়ার পরে সে আমাকে ফুলটা দেয় এবং বলে চল তোকে ঘুরাই নিয়ে আসি। তো বাইক নিয়ে আসছে একটা কারো। আমি বলি না বাবা, বাসা থেকে যদি কেউ দেখে একদম মেরে ফেলবে, আপনার সাথে আমি কোথায় ঘুরতে যাবো? বলছে কেউ দেখুক এটাই আমি চাইতেছি, যেহেতু বলতে পারতেছি না, চল একটু ঘুরি দুইজন, যদি কেউ একটু দেখে ফেলে আমাদের দুইজনকে ধরে বিয়ে পড়ায় দেয়, ভালো হবে না ব্যাপারটা? তো আমিও কি মনে করে যে ঠিক আছে চলেন ঘুরি, বাইকে করে ঘুরতে তো ভালোই লাগে। তো তার বাইকে করে আমরা হচ্ছে প্রায় 1-1.5 ঘন্টা 2 ঘন্টা ঘোরাঘুরি করলাম, ফুচকা খাইলাম। তো ওই দিন প্রথম সে আমাকে হচ্ছে চুড়ি কিনে দিল, কাচের চুড়ি কিনে দিল, কানের দুল কিনে দিল, অনেক কিছু টুকটাক জিনিসপত্র কিনে দিয়ে তখন আমরা বসেছিলাম একটা নদীর পাড়ে, ওখানে বসে কথা বলতে বলতে তখন সে আমাকে বলল যে সে আমাকে ওই দিন ছাদে দেখার পর থেকেই তার পছন্দ হয়ে গেছে, সে আমাকে ভালোবেসে ফেলছে, এখন তার আমাকে বিয়ে করতে হবে। সে বিয়ে ভাঙতে ভাঙতে 6টা বিয়ে ভেঙে ফেলছে আমার, এখন আর সে পারবে না। এখন আমি কি তাকে মানে বিয়ে করার জন্য মেন্টালিভাবে প্রিপেয়ার্ড আছে কি না, তাহলে সে বাসায় জানাবে, বাসার মানুষ মানলে মানলো, না মানলে সে হচ্ছে আমাকে ভাগায় নিয়ে গিয়ে বিয়ে করবে, তার সাথে আমি পালাই গিয়ে বিয়ে করবো। এটা শুনেই তো আমার মাথায় আকাশ ভেঙে পড়ছে। আমি আর কি বলেন, আমি জীবনে পালাই গিয়ে বিয়ে টিয়ে করতে পারবো না, আর আমি জানি আমার মা জীবন আপনাদের বাড়িতে আমাকে বিয়ে দেবে না। আর আমার মায়ের সবসময় স্বপ্ন তার মেয়েকে সে অনেক বড় লোক বাড়িতে বিয়ে দেবে, তার থেকে সেখানে সে মাত্র হচ্ছে এরকম 15-16 হাজার টাকা বেতনের একটা চাকরি করে, তার কাছে তো জীবনেও বিয়ে দেবে না। আমার ফুপা দেশের বাইরে থাকে, আর মেঝো ভাই তো হচ্ছে পড়াশোনাই করতেছে। তো এটাই ছিল তাদের ফ্যামিলির ফাইন্যান্সিয়াল কন্ডিশন। আমাদের যে খুব বেশি অনেক বড় লোক ছিলাম এমন না, তবে সবাই চায় আমার মেয়েটা একটু ভালো জায়গায় যাক। সেখান থেকে সেও সাহস পাচ্ছিল না কাউকে কিছু বলার, কারণ তার ভালো একটা জব হলে তখন বলবে। তো এই কারণে হচ্ছে কোনো দিকেই হচ্ছিল না। তো সে বলে যে যদি বাসা থেকে না করে দেয় তখন তুই আমাকে বিয়ে করবি না? বলে আমি না, কেন আপনাকে বিয়ে করব? তখন সে খুব রাগ হয় এবং বলে এই যে ফোনে যে আমার সাথে কথা বললি। আমি বলি, তো কী হয়েছে? ফোনে কথা বলছে আপনি চাচাতো ভাই, সরি আপনি ফুপাতো ভাই ফোন দিয়েছেন, কথা বলছে, এখানে এত হচ্ছে মানে এত রিয়াক্ট করার কি আছে?
ভাগ্যে থাকলে বিয়ে হবে, না থাকলে নাই। তো আচ্ছা ঠিক আছে বলে ওখান থেকে সাথে সাথে উঠে গেল এবং সে আমাকে কলেজের সামনে নামায় দিয়ে চলে গেল। এখন কলেজের সময় তো শেষ হয় নাই, তারপরও আমি হচ্ছে রিক্সা নিয়ে বাড়িতে চলে গেলাম। যাওয়ার পর থেকে তার ফোনটা বন্ধ। তো আমি একবার ফোন দিছি কেন জানি, বলতে যা আমার মনে হলো লোকটা কি কষ্ট পাইলো, এভাবে বলা ঠিক হয় না, আচ্ছা ফোন করে সরি বলি। তো দেখতেছি ফোনটা বন্ধ। ওই দিনের পর থেকে সে আর আমাকে কোনো ফোন করে না। তো প্রায় হচ্ছে 15-20 দিন তার ফোন বন্ধ এবং সে আমাকে কোনো ফোন করে না, আমাদের কথা হয় না। তো 15-20 দিন আমি মানে চুপচাপ ছিলাম, কিন্তু আমার এত কষ্ট হচ্ছিল, আমার খুব অস্থির অস্থির লাগতেছিল, মানে কেন জানি মনে হচ্ছিল কি যেন করি নাই, কি যেন হয় নাই, মানে কোনো কিছু ভালো লাগতেছিল না। তো তখন গিয়ে আমি না পেরে তানিয়াকে ফোন করলাম এবং জিজ্ঞেস করলাম যে কী রে, তোর ভাইয়ের কী হয়েছে? বলতেছে কি জানি, আমি তো বলতে পারি না কী হয়েছে। তো ওকে পুরো ব্যাপারটা বললাম, কারণ ও জানে ওর ভাই আমাকে পছন্দ করে। বলার পরে ও বলতেছে যে ভাই তোকে অনেক পছন্দ করে, সেই জায়গা থেকে তুই ভাইয়ের সাথে এভাবে বলাটা ঠিক হয় না, আর পছন্দ করে কি, ভাই তোকে ভালোবাসে। এখন হচ্ছে তুই, ভাই ভাবছে তুইও হয়তো ততটাই ভাইয়ের জন্য পাগল, কিন্তু ভাই এটা বুঝতে পারে না, হয়তো রাগ করছে। আচ্ছা ঠিক আছে, আমি ফোন করে বলে দিব। তো আমি তানিয়াকে বললাম, তানিয়া ওর ভাইকে বলছে ফোন দিয়ে যে এরকম এরকম, ভাইয়া তুমি কথা বলো না কেন, ও তো তোমাকে ফোনে খুঁজে পাইতেছে না। তো বলে দরকার নেই ওর আমার সাথে কথা বলো, ওকে বিয়ে করে ফেলতে বল। মানে এই যে আমাকে ইগনোর করতেছে, এটা আবার আমি নিতে পারতেছি না। সে কেন আমাকে ইগনোর করবে, সে তো আমাকে অনেক ভালোবাসবে, আমার পেছন পেছন ঘুরবে, এটা আমার বেশ ভালো লাগতেছিল। তো আমার বেশ কষ্ট হচ্ছিল, আর আমি শুধু প্রতিদিন ফোন মানে একটু পরপরই চেক করতাম যে মিস কল আসছে কিনা, কোনো ফোন আসছে কিনা। তো এভাবে চলতে থাকলো বেশ কিছুদিন, প্রায় 2-3 মাস হয়ে গেল তার সাথে আমার কোনো যোগাযোগ নাই। তো এইরকম হয় যে একটা মানুষের সাথে 2-3 মাস কথা না বললে কিন্তু সম্পর্কটা হালকা হয়ে যাওয়ার কথা বা তার কথা ভুলে যাওয়ার কথা, কিন্তু আমার যেন আমার ভেতর থেকে আরও পড়তেছে, তার জন্য আমি হচ্ছে তার কথা আরও আমার বেশি করে মনে পড়তেছে। এর মাঝে আমাকে আবার দেখতে আসলো আমাদের বাড়িতে, বিয়ে টিয়ে প্রায় ঠিক হবে ওই সময়টাতে বিয়েটা আমি ভেঙে দিলাম যে আমি বিয়ে করব না, আমি আগে আয় পাশ করি, তারপরে চিন্তা ভাবনা করবো বিয়ে শাদী করার। এখন আমি বিয়ে করলে আমি বাসা থেকে পালায় যাবো, এটা সেটা অনেক ভয় দেখাইছে। তো বাবা বলে আচ্ছা ঠিক আছে বাদ দিই, বা তাদেরকে বলি যে মেয়ের পরীক্ষার পরে বিয়ে শাদী। তো কোনো রকমে তো বিয়েটা আটকাইলাম। তো এটাতে আমি বেশ অবাক হচ্ছিলাম, আমার নিজের বিয়ে আমি নিজেই ভেঙে দিলাম। এরপরে আমি তানিয়াকে ফোন করে কান্না করতে করতে বললাম যে তোর ভাইকে ফোন করতে বল, নাহলে কিন্তু দেখিস আমি কিছু করে ফেলবো, আমি বিয়ে করে ফেলবো, এটা সেটা। তো তানিয়া অনেক কিছু বলছে, বলার পরে ওর ভাই হচ্ছে ফোন করে একদিন রাতে। ফোন করার পরে কথা বলে না, ফোন করে চুপ করে আসে। তো আমি তো ফোন রিসিভ করে মানে এত পরিমাণ কান্না করতেছি, তো বলে যে কান্না করার কি আছে, তোকে দেখতে আসছে, না করছিস কেন, বিয়ে করতি? আমি বলি যে না, আমি তো মনে হয় কাউকে বিয়ে আর করতে পারবো না, আমার মনে হয় আপনাকেই বিয়ে করতে হবে। আমাকে কেন বিয়ে করতে হবে, আমি তো ভালোই না, তো আমার মাত্র 15,000 টাকা বেতন, এটা দিয়ে তো তোর হবে না, তো তুই বড়লোক দেখে একটা বিয়ে করে নে। মানে সে আমাকে ইগনোর করতেছে, আমার এটাতে ভীষণ কষ্ট হচ্ছে। তাই আমি বলি আচ্ছা ঠিক আছে, আপনি বাসায় এসে সবার কাছে বলেন, বিয়ের প্রস্তাব দেন, তখন আমি বলবো যে হ্যাঁ আমি আপনাকে বিয়ে করব। তো সে এটা আমাকে রাজি করাইলো একটা চাপে ফেলে। তখন গিয়ে বাসায় এসে আসলো, আরও 3-4 মাস পরে এসে বাসায় সবাইকে জানাইলো, এবং আমার মামাকে সরাসরি আমার ফুপু এসে, আমার বাবাকে ফুপু এসে বলল, তার মামাকে এসে ফোন করে বলছে যে এরকম এরকম মা আসবে, মা তোমার কাছে কিছু চাইতে আসবে, মামা তুমি হচ্ছে ফিরায়ও না, আমার বাবাকে বললো। তো বাবা মানে কোনো কিছু ভাবে না, বাবা মনে করছে যে হয়তো বা কোনো টাকা পয়সা চাইতে আসতেছে বা যে কোনো অন্যরকম কিছু, বাবা কখনোও ভাবে না তার মেয়েকে চাইতে আসতেছে। তো আমার ফুপু আসার পরে ফুপু তো খুব মানে কাচুমাচু করতেছিল, আর ফুপু এটা চায় না, কারণ জানে যে মা তাকে পছন্দ করে না। তো অনেক হওয়ার পরে যখন ফুপু বলে যে রনি হচ্ছে পছন্দ করে মিথিলাকে, ওদের দুইজনকে বিয়ে দিতে চাই আমি, বা ভাই তুমি কি বলো, তখন তো আমার বাবা ততটা রিয়াক্ট করে নাই, আমার মা তো পুরো বাড়ি মাথায় তুলে নিছে। হ্যাঁ এত বড় সাহস, আমার মেয়েকে বিয়ে দিব আত্মীয়তার মধ্যে, কিসের আত্মীয়তা, তোমার ছেলের কাছে কিস জন্য বিয়ে দিব, তোমার ছেলের কি যোগ্যতা। মানে আমি যে ব্যাপারটা বলবো যে হ্যাঁ মা আমি বিয়েটা করতে চাই, সেই সুযোগ ছিল না। আমার মা চেঁচামেচি করে, আর আমার ছোট ভাই আমার ফুপুকে পছন্দ করে না, মানে পুরো বাড়ি একদম মাথায় উঠে গেছে, সব চাচিরা চলে আসছে, এবং আমার ফুপু খুব লজ্জা পেয়ে ওখান থেকে চলে গেছে, এবং ফুপু বলে গেছে যে আমি আর এই জীবনে কোনোদিন এই বাড়িতে আসবো না। এরপরে তো মানে শুরু হয়ে গেল জীবনে অশান্তির পরে অশান্তি। আমার মায়ের তো মাথা নষ্ট হয়ে গেছে, তার হচ্ছে যে কোনো মূল্যে যে কোনোভাবে এখন আমাকে বিয়ে দিবে। তো আমি খুব করে চাচ্ছিলাম যে আমি বলি যে মা আমি হচ্ছে বিয়েটা করতে চাই না, কিন্তু সাহস পাচ্ছিলাম না। আর আমার মা ওই ধরনের না যে সব কিছু বুঝবে, উল্টা আরও অশান্তির পরে অশান্তি লেগেই থাকবে বাড়িতে। তো এরকমভাবে আমার মা খুব উঠে পড়ে লাগলো আমাকে বিয়ে করার জন্য। তখন গিয়ে
রনি ভাই নিজে আসলো। আসার পরে সে আমার বাবা মাকে দুজনকে বসায়া তারপরে আমার মাকে জিজ্ঞেস করতেছে যে আপনার কী সমস্যা মামি, আমার মাত্র 15,000 টাকা বেতন, এটাতে তো সমস্যা, আমার তো বেতন তো বাড়বে, আমি ভালো চাকরি করব, আস্তে আস্তে দুজন বড় হব, আমাদের ইনকাম বড় হবে, সংসার সুন্দর হবে, তো দুজন একসাথে বড় হয়েও পড়াশোনাটা করুক, আমি ভালো চাকরি নেই, তারপরে বিয়েটা দেন। তো সে বলতে আমার মা একদম রাজি না, না বিয়ে দেবে না। তখন সে আমার বাবা মা দুজন খাটের মধ্যে বসা, সে নিচে বসে জাস্ট আমার মায়ের পাটা ধরে বসে আছে যে মামি, আপনার কাছে কোনো দিন কিছু চাই নাই, আপনার সাথে আমার মায়ের সম্পর্ক ভালো না, এটা আমি সবসময় জানি, আপনার মেয়েটা আমাকে দেন, না হলে আমি মরে যাব। তো আমি জাস্ট দরজার সামনে দাঁড়ায় দাঁড়ায় আমার এত কষ্ট হচ্ছিল, লোকটা জাস্ট কান্না করে দিতেছিল। তো আমার ফুপু এরপরে আর কোনো দিন আমাদের বাড়িতে আসে নাই, ওখানে ওই দিনই সেই আসছে, বলছে যে আজকে আপনার মেয়েকে যদি না দেন আমি মরে যাব। তখন আমার মা বলতেছে হ্যাঁ তুমি আমাকে ব্ল্যাকমেইল করতেছো যে তুমি মরে যাবা, সেই ভয় দেখাইতেছো, মরলে মরো। তো আমার বাবা খুব রেগে যায় এবং আমার বাবা মানে এই যে ওনার আমার প্রতি যেই অবসেশনটা, এটা দেখে আমার বাবার বেশ ভালো লাগে এবং আমার বাবা বলে যে না ঠিক আছে, তোমাকে 2 বছর সময় দিলাম, 2 বছরের মধ্যে তুমি যদি ভালো চাকরি পাও ইটস ফাইন, আর যদি ভালো চাকরি তুমি না পাও তাহলে আমি ওকে বিয়ে দিয়ে দেবো, তখন আর তুমি কিন্তু আমাকে বলতে পারবে না, আমার মেয়েকে তুমি খাওয়াইতে পড়াইতে পারবে, এতটুকু যোগ্যতা না হইতে তো তোমার কাছে দিতে পারি না, তাই তোমাকে 2 বছরের সময় দিলাম। তো এই 2 বছরের সময় বাবা দিল, মা আর বাবার উপর দিয়ে তখন কোনো কিছু এরকমভাবে বলে নাই, যেহেতু হচ্ছে বাবা বলে ফেলছে একটা কথা, মা একদম যে খুশি ছিল ব্যাপারটা এরকম না। তো তখন থেকে সেও উঠে চলে গেল বাড়িতে, বাড়িতে গিয়ে তার মাকে যখন বললো এখন তার মা তো আমাকে বিয়ে করাবে না, যে আমাকে আনবে না, ওর মেয়েকে আমি আমার বাড়িতে আনবো না, আমাকে যা তা বলছে, অপমান করছে। তো আবার গিয়ে মা বাবাকে বোঝানো, বাবার পায়ে ধরে মায়ের পায়ে ধরে বোঝানো বলা, মানে পুরো একটা ড্রামাটিক ঘটনা একেবারে চলে 15-20 দিন পর্যন্ত। এরপরে সবাই রাজি হয় যে আচ্ছা ঠিক আছে, তোমরা দুইজন যদি পছন্দ করো তাহলে আগে তোমাকে তো চাকরি জোগাড় করতে হবে। বেচারা এত এত পরিশ্রম করছে যাতে আমার সাথে তার কথা হয়তো বিয়েতে কি পড়তে চাই, কি করতে চাই, এটা সেটা। তো সে টিউশনি করতো, কোচিং সেন্টারে পড়াইতো, আবার একটা পার্ট টাইম কল সেন্টারে একটা জব করতো। তো এগুলো মিলেমিশে সে একটা টাকা জমাইছে আমার প্রত্যেকটা শখ পূরণ করার জন্য। এরপরে 2 বছর বলছে, 2 বছর পরে সে আমার বাবার কাছে আরও 1 বছর সময় চাইছে যে আমার মতো করে যদি হচ্ছে বিয়েটা করতে চায় তাহলে হচ্ছে তাকে আর 1 বছর সময় দিতে বলছে। আমি খুব বড় করে চাচ্ছিলাম অনুষ্ঠান করে সাজবো, এটা সেটা পরবো করবো, যেরকম আর কি টিভিতে দেখে দেখে ভাবতাম। তখন সে আমার প্রত্যেকটা শখ পূরণ করার জন্য তার যান জীবন দিয়ে পরিশ্রম করে একটা টাকা জমা করে তারপরে আমাদের এই 4 বছর, মোটামুটি 4 বছরের একটা সম্পর্কের পরে গিয়ে আমাদের বিয়েটা হয়। এবং আমাকে যখন সে বিয়ে করে নিয়ে আসে, বিয়ে করে বাড়িতে আনার পরে মানে আমার বিয়ের পর দিন, তারা কোনো বউ ভাতের অনুষ্ঠান করেনি, বিয়েতেই অনেক বড় করে অনুষ্ঠান করা হয়েছে এটাই। তো বিয়ের পর দিন হচ্ছে সে তার মাকে আর আমাকে একসাথে বসায়, তারপরে তার মাকে সে বলে যে মা, আমি আমি জানি তুমি মামির উপরে রেগে আছো বা মামি তোমাকে পছন্দ করে না, তোমাদের দুজনের মধ্যে একটা ঝামেলা বা তোমাদের মধ্যে সম্পর্কটা ভালো না, সেই জিনিসটা কখনো তুমি আমার বউয়ের উপরে দেখায়ও না। ওকে আমি বিয়ে করছি ভালোবেসে, তুমি ওকে ভালোবেসে রাখো। আর যদি তুমি সেটা না পারো যে না আমি ওর সাথে এভাবে থাকতে পারবো না বা আমি ওকে ভালো রাখতে পারবো না, সেটা আমাকে জানাই দিও, আমি ওকে আমার কাছে ঢাকা নিয়ে যাব এবং ডাল ভাত খাওয়ায়া ওকে আমি আমার সাথেই রাখবো। তো আমার ফুপু কখনোই আমার সাথে খারাপ ব্যবহার করে বা আমাকে বেশ আদরই করে, যার কারণে তো আমি তার বাড়িতে যাইতাম, মার সাথে বনিবনা না হলেও। তো সেখান থেকে ফুপি বলে যে আমি কখনোই হচ্ছে ওকে জ্বালাতন করবো, তুই এরকম ভাবিস যে আমি আমার ভাতিজিকে জ্বালাবো, আমার রক্ত, কীভাবে হচ্ছে ওর সাথে আমি খারাপ ব্যবহার করবো, তুই এত টেনশন করতেছিস কেন। তো 5-6 মাস পর্যন্ত ছিলাম ফুপুর সাথে, কিছু যে একেবারে হয় নাই তা না, টুকটাক হয়েছে, কিন্তু হইলেও ফুপুও বেশ আদর করছে। 6 মাস পরে আমার হাজব্যান্ডের মনে হইলো যে বিয়ে করে যদি এরকমভাবেই থাকি তাহলে বিয়ে করে কি লাভ হইলো, তুই তো তোর বাবার বাড়িই থাকতে পারতি। তারপরে সে আমাকে ঢাকা নিয়ে গেল, আমাদের আস্তে আস্তে দুইজনের হচ্ছে সংসার শুরু করলাম সাজানো। এখন পর্যন্ত ঢাকাতেই থাকি, আর এখন আমার 3টা বাচ্চা। আর আমার হাজব্যান্ড এখন আলহামদুলিল্লাহ তার 1 লাখ টাকার উপরে বেতন, সে তার অনেক আর্নিংয়ের রাস্তা আছে, খুবই ভালো আছি। তো ওই সময়টাতে এত কিছু না করে যদি বিয়েটা না করতাম বা এই ফিলিংসটা না আসতো, হয়তো এত ভালো একটা মানুষের সাথে আমার জীবনটা কাটতো না বা থাকতে পারতাম না। তো এটাই ছিল আমার গল্পটা। এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, আমার হাজব্যান্ড খুব ভালো একজন মানুষ এবং খুব আগলে রাখে সে আমাকে।
তো টাকা পয়সা বা হচ্ছে যে সৌন্দর্য আসলে কোনোটাই জীবনে ম্যাটার করে না, আবার অন্যান্য দিক দেখতে গেলে অনেক ম্যাটার করে সব কিছুই। তা আমি বলবো যে মানুষটা যদি সঠিক হয়, জীবনে সবচেয়ে ইম্পর্ট্যান্ট এটাই যে সঠিক মানুষের সাথে সংসারটা করলে তখন আর দুনিয়ার আর কোনো কিছুই ম্যাটার করে না। যাই হোক, এটাই ছিল আপুর গল্পটা। আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন, লাইক কমেন্ট করতে একদম ভুলবেন না। আজকের জন্য এতটুকুই থাক। আর অতনু আদিবার গল্পটা কিন্তু হচ্ছে ইউটিউবে যাচ্ছে, যদি তোমাদের মন চায় বা পর্ব গল্প দেখতে চাও, বড় গল্প দেখতে চাও, তাহলে